আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় দিল্লি। শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী। শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক। 4 দিন আগে ভারত থেকে দেশে ঢোকেন শীর্ষ সন্ত্রাসী ইমন, দাবি পুলিশের। এবার বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, ঢাকা দিল্লি সম্পর্ক হবে সার্বভৌম ও সমমর্যাদার ভিত্তিতে। ব্রিক্স সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পর্যালোচনা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপে ডক্টর খলিল এসব কথা বলেন। এদিকে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে দীনেশ ত্রিবেদী বলেন, ব্রিক্স সম্মেলনে যাওয়ার সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ ভারত উভয়ই আমরা একমত। তবে সম্পর্ক এগিয়ে নিতে হবে সার্বভৌম এবং সমমর্যাদার ভিত্তিতে। ভারতের সাথে আমাদের অনেক ইস্যু রয়েছে, যেগুলোর সমাধান জরুরি। বর্তমান দ্বিপক্ষীয় সমস্যার সমাধানে উভয় দেশই একমত। ম্যানিলাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। তিনিও একই ধরনের মত পোষণ করেন। তিনি বলেন, দীনেশ ত্রিবেদী আমার সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। দ্বিপক্ষীয় ইস্যুগুলো নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। আগামীতে হয়তো এগুলো নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর খলিলুর রহমান বলেন, ভারতের আমন্ত্রণ আমরা পর্যালোচনা করছি, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত হলে তাৎক্ষণিকভাবে দেশবাসীকে জানানো হবে। মতিঝিলের ঐতিহাসিক শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। এর মধ্য দিয়ে বহু আলোচিত শাপলা চত্বর মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় নতুন মাত্রা যুক্ত হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামী সমাবেশে অভিযান পরিচালনার সময় ব্যাপক প্রাণহানি, গুম, নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 41 জনকে আসামি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারের পর লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হবে। তদন্তকারী সংস্থা প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের আবেদনও করতে পারে। শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিচারিক তদন্ত ও রাজনৈতিক বিতর্ক চলছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি গ্রহণের পর একে একে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু হয়েছে। লতিফ সিদ্দিকীর গ্রেফতার সেই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। মঙ্গলবার ও বুধবার 2 দিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ে 2 দেশের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার, জনশক্তি রপ্তানি, কর্মসংস্থান সম্প্রসারণ, শ্রমিকদের সুযোগ সুবিধা এবং শ্রম অভিবাসন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের মন্ত্রী ও উপদেষ্টা, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং শ্রমবাজার সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার, শ্রমবাজারে বিদ্যমান সুযোগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় হয়। বর্তমানে 3 দেশের রাষ্ট্রীয় সফরে
মালয়েশিয়ায় অবস্থান করছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। সফর চলাকালে প্রথম দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। ফোন আলাপে বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে জ্বালানি, বিনিয়োগ, বন্দর উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এছাড়াও আলোচনায় বাংলাদেশের জন্য মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের সহযোগিতা, এক্সিটা গ্রুপ বারহাডের বিনিয়োগ কার্যক্রমের অগ্রগতি, কৌশলগত অংশীদারিত্বের সম্ভাবনা এবং এমএমসি কর্পোরেশন বারহাডের সঙ্গে বন্দর ও অবকাঠামো খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আন্তর্জাতিক পেমেন্ট বা লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ব্যাংক মধ্যস্থতাকারী আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন কাঠামো চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে পেপাল, পেওনিয়ার কিংবা স্টাইপের মতো আন্তর্জাতিক শীর্ষস্থানীয় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে স্থানীয় ব্যাংকগুলোর অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়ার পথ উন্মুক্ত হলো। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই নীতিমালায় অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বিদেশে অর্থ পাঠানোর সুবিধা বা আউটওয়ার্ড রেমিটেন্স প্রসেস করার অনুমতি দেওয়া হয়েছে। এজন্য ব্যাংকগুলো আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে অভিহিত তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ও প্রযুক্তিগত অংশীদারিত্ব করতে পারবে। ভারত থেকে দেশে ঢোকেন 4 দিন আগে, এরপর আবার ভারতে পালিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে গ্রেফতার করা হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে। পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে যশোর থেকে ইমনকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ। ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মোহাম্মদ মুসার ছেলে। বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী তিনি। চট্টগ্রামের অন্তত 2 বছর ধরে বেশ কটি হত্যা ও চাঁদাবাজির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক নাজিমুল হক আজ বুধবার বিকেলে বলেন, সন্ত্রাসী ইমন 4 দিন আগে যশোর সীমান্ত দিয়ে দেশে ঢোকেন। পুলিশের অভিযানের তথ্য পেয়ে তিনি আবার ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এরই মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি আরও বলেন, ইমন প্রায়ই আসা যাওয়া করেন। আমাদের কাছে তথ্য আছে তার কাছে 2টি দেশি বিদেশি পাসপোর্ট রয়েছে। জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে। পুলিশ সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী বর্তমানে ভারতে রয়েছেন। তার সঙ্গে সেখানে থাকতেন ইমন। এদিকে সাজ্জাদ আলী আরেক সহযোগী মোহাম্মদ রায়হানকেও ধরতেও গতকাল রাতে নোয়াখালীতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, নোয়াখালীর সেনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই বাড়ির দেয়াল টপকে রায়হান পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মোবারক হোসেন ইমনের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত 15টি। 2025 সালের 30 মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন, একই বছরের 23 মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা সহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়েছে। পুলিশের ভাষ্য, ইমন 15 থেকে 20টি আগ্নেয়াস্ত্র বহন করেছেন এমন তথ্য তাদের কাছে রয়েছে। অস্ত্র ব্যবহারে তিনি দক্ষ। বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করার দায়িত্ব ছিল তার উপর। পুলিশ কর্মকর্তারা জানান, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুজনের একজন ইমন, অপরজন মোহাম্মদ রায়হান। এর আগে দেশে সন্ত্রাসী দলটির নেতৃত্ব দিতেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। তিনি কারাগারে যাওয়ার পর ইমন ও রায়হান দলটির নেতৃত্বে আসেন। রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র, হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত 8টি মামলা রয়েছে। পুলিশের দাবি, বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত 50 জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছেন। মোহাম্মদ রায়হান ও ইমন বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।